কমপ্লিট শাটডাউনে অচল এনবিআর, চেয়ারম্যানের অপসারণের দাবি, সংকট সমাধানে আলোচনায় বসার তাগিদ ব্যবসায়ী নেতাদের। জনগণের সঙ্গে সম্পর্ক না থাকলে সরকার বিচ্ছিন্ন হয়ে যায়, মন্তব্য খসরুর। সংকট থেকে জাতিকে মুক্ত করতে হবে বললেন রিজভী। গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী ঘিরে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা, ইসলামী আন্দোলনের মহাসমাবেশে নেতাকর্মীর ঢল। রাজধানীর পল্টন, ধানমন্ডি ও উত্তরায় পরীক্ষামূলকভাবে চলবে বুয়েটের তৈরি ই রিকশা, পর্যায়ক্রমে বন্ধ হবে অনুমোদিত অটোরিকশা। কারাবন্দীর সঙ্গে স্বজনদের সাক্ষাতে চালু হচ্ছে অনলাইন বুকিং, কাশিমপুর কারাগারে শুরু হবে কার্যক্রম, ভোগান্তি কমার আশা। যুদ্ধে নিহত ইরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের শেষকৃত্য অনুষ্ঠান শুরু, জনসমুদ্র তেহরান, দূর দূরান্ত থেকে আসছেন ভক্তরা। এবং ব্যাটিং ব্যর্থতায় কলম্বো টেস্ট ইনিংস ও ৭৮ রানের হার বাংলাদেশের, সিরিজ চিত্র শ্রীলঙ্কা, অধিনায়কত্ব ছাড়লেন শান্ত। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে অচল জাতীয় রাজস্ব বোর্ড। শাস্তির হুমকি উপেক্ষা করে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে শনিবার সকাল থেকে আগারগাঁওয়ের এনবিআর ভবনের ফটকে অবস্থান নেয় কর্মকর্তা কর্মচারীরা। তবে সকাল 10:30টার পর এনবিআর ভবন অবরুদ্ধ করে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। মার্চ টু এনবিআর সফল করতে ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলার কর, কাস্টমস ও ভ্যাট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা যোগ দিচ্ছেন। এনবিআর ভবন ও আশেপাশে অবস্থান নিয়েছেন তারা। এনবিআর সংস্কারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছাড়া আন্দোলন চলবে বলে জানান ঐক্য পরিষদ নেতারা। আমরা ভেবেছিলাম যে আমাদের কর্তৃপক্ষ আসলে আমাদের ওই কলম বিরতিতে অনেকখানি গ্রাহ্য করে আমাদের দাবিটা আদায় করে দিবেন। দেখা যাচ্ছে যে আসলে ওনারা কিছুটা ছলচাতুরি করছেন এবং কন্টিনিউয়াস আমাদেরকে আলোচনার প্রহসন দিচ্ছেন, 2 দিন পরে আলোচনা হবে, কিন্তু আলোচনা আসলে কিছুই হচ্ছে না। কমিউনিকেশনটা তো ইফেক্টিভলি এই আন্দোলনটাকে যারা রাজস্ব সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে হচ্ছে তাদের সাথে তো আপনার যোগাযোগ করতে হবে। এখানে সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে কথা বলা হচ্ছে, দিস আর নট ইফেক্টিভ টুলস। উই আর অলওয়েজ ভেরি ফোকাসড। যদি সেখানে আমাদেরকে প্রপার ওয়েতে জানানো হয় আমরা বসে সিদ্ধান্ত দেব, বাট আলোচনার ব্যাপারে আমরা অলওয়েজ পজিটিভ আছি। আমরা অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা আবেদন জানাই, আমরা আলোচনা করতে চাই যে কোনো দিন যে কোনো সময়। আগামী মঙ্গলবারে নির্ধারণ করেছেন, আমরা সেই আলোচনায় যেতে চাই। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা 12টায় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জানান, ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে কর্মসূচি। এর মধ্যে ১৯ জুলাই জামায়াত ঘোষিত ৭ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ ও ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল হবে। ১ জুলাই ২০২৫, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান। ২ থেকে ৪ জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ। ৮ থেকে ১৫ জুলাই জামাত নেতৃবৃন্দ শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করবেন, মত বিনিময় করবেন এবং তাদের দোয়া অনুষ্ঠানে শরীক হবেন। কবর জিয়ারত সহ অন্যান্য পারিবারিক সহানুভূতি প্রকাশের জন্য বিভিন্ন এলাকায় সারা দেশে সফর করবেন। ১৬ জুলাই ঐতিহাসিক দিন, শহীদ আবু সাইদ, যার দুঃসাহসী, মৃত্যু ভয়হীন, অকুতোভয় চেতনা সারা দুনিয়াকে নাড়া দিয়েছিল। বাংলাদেশের সমস্ত মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল তার এই সাহসী জীবনদান। সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। ১৯ জুলাই জামাত ঘোষিত যে ৭ দফা, সেটা বাস্তবায়নের জন্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি। ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর 2টায় শুরু হবে।
এবং একই দিনে বাংলাদেশের ওই অভ্যুত্থানের যে 2000 প্রায় শাহাদাত বরণ ছিল তাদের পরিবার এবং গুরুতর আহতদেরকে নিয়ে একটা আয়োজিত অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকাল 10টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় এই সমাবেশ। এরই মধ্যে ঢল নেমেছে জনতার। মহাসমাবেশের মূল পর্বে সভাপতিত্ব করবেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সারা দেশ থেকে কয়েক হাজার নেতাকর্মী বাসে এই সম্মেলনে যোগ দিয়েছেন, সেই সঙ্গে লঞ্চ ও ট্রেনেও এসেছেন। মহাসমাবেশে আগামী রাজনীতির নতুন বার্তা আসবে বলেও জানান দলটির নেতারা। আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো সংস্কার এবং পেয়ার পদ্ধতি নির্বাচন এবং শেখ হাসিনা ফেসিবাদ যে আমাদের বাংলাদেশের নিরীহ মানুষের উপরে জুলুম অন্যায় অত্যাচার করছে সেই বিচারের লক্ষ্যে আমরা 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে বঙ্গোপসাগর রাঙ্গামাটি থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছি। শুধু আমাদের মুরিদ যারা তারা না, সকল মানুষের জন্যই আমাদের শায়েখে চরমোনাই ডাক দিয়েছে। মানুষের শান্তি কিভাবে হবে এই নিয়ে আজকের এই সমাবেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, মহাসমাবেশে কোন কোন নেতারা অংশ নিয়েছেন এবং কি বলছেন বক্তারা, জানাবেন। সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতির নির্বাচন, এই 3টি দাবি নিয়ে কিন্তু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে ইসলামী দল বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মহাসমাবেশে কিন্তু ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মী এবং ইসলামী মনোভাবাপন্ন যে সকল মানুষজন রয়েছে তারা আসতে শুরু করেছেন। সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু এখন অনেকটা কানায় কানায় পরিপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় স্লোগানে কিছুক্ষণ পর মুখরিত হচ্ছে। তো সকাল থেকে যে প্রথম পর্বটি শুরু হয়েছিল, সেই 10টা থেকে শুরু হওয়া প্রথম পর্ব কিন্তু এর মধ্যে শেষ হয়ে গিয়েছে। এখন যে আনুষ্ঠানিক পর্ব সেটি দুপুর 2টায় শুরু হয়। তো সকাল থেকেই দলীয় যে সকল নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছিলেন তারা সকলে এখন পর্যন্ত একটি দাবি করে আসছেন, মূলত সংস্কার বিচারের পাশাপাশি সংখ্যানুপাতিক যে নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন করা, সেই আহ্বান কিন্তু অন্তর্বর্তী সরকারকে জানাচ্ছিলেন তারা। এবং তারা বলছিলেন যে কোনো মূল্যেই আগামী যে বাংলাদেশ সেটি হবে ইসলামী শাসন অথবা ইসলামী শাসন কায়েমের জন্য তারা মূলত কাজ করে যাচ্ছেন। এছাড়া দলীয় যে সকল নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন তারা কিন্তু অনেকে বাস চেপে এবং অনেকে ট্রাক চেপে কিন্তু এখানে এসেছেন এবং তারা এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রোদে তারা কিন্তু হাত পাখা দিয়ে বাতাস করছেন এবং তারা এখানে যে পীর সাহেব রয়েছেন মুফতি রেজাউল করিম, তার যে বক্তব্য সেই বক্তব্য শোনার জন্য কিন্তু তারা সকালে বসে রয়েছেন। এবং নেতাকর্মীরা, যে সকল নেতাকর্মীরা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন তারা কিন্তু তাদের বক্তব্যের মাধ্যমে একটি জিনিস স্পষ্ট করেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচনী যে ঘোষণা, সেই ঘোষণা না আসা পর্যন্ত তারা এই ধরনের যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাবেন। আজকে যেমন সোহরাওয়ার্দী উদ্যানে একটি বড় মহাসমাবেশ করছেন তারা, এই মহাসমাবেশ করে কিন্তু সরকারকে এই বার্তাটি দিতে চাচ্ছেন যে সংস্কার এবং বিচারের পাশাপাশি যে পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক যে পদ্ধতি, সেই পদ্ধতিতে নির্বাচন যদি অতি দ্রুত বাস্তবায়ন না করা হয় তারা কিন্তু ভবিষ্যতে আরও শক্ত পদক্ষেপ নেবেন এবং নিয়মিত এই ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাবেন। এছাড়া দলীয় নেতাকর্মীদের কথাই কিন্তু ছিল যে সকল সংস্কারগুলো এখনো বাস্তবায়ন করা হয়নি, ঐকমত্য কমিশনের সেই সংস্কারগুলো অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং যে বিচারের অগ্রগতি সেটি কিন্তু না এগোয়নি বলে তারা অভিযোগ করেছেন এবং তারা বলছেন যে বিচার যত দ্রুত সম্ভব শেষ করতে হবে এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাবেন। এবং যে ইতিমধ্যেই গত 15 বছর যে ধরনের গণহত্যা হয়েছে এবং গত যে 5 আগস্টের যে
অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানে যে সকল অপরাধীরা রয়েছেন সেই অপরাধীদের বিচারের দাবিতেই কিন্তু তারা বিচার দ্রুত কার্যকরের দাবিতে কিন্তু তারা এ সকল কার্যক্রম করছেন। মূলত সার্বিকভাবে যদি বলতে চাই তাহলে তাদের মূলত এখানে একটি দাবি যে সংখ্যানুপাতিক নির্বাচন রয়েছে, সংখ্যানুপাতিক নির্বাচন বাস্তবায়ন করা এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্যটি হলো যে সংখ্যানুপাতিক নির্বাচন মূলত সকল দেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে সকলের একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং জাতীয় সংসদে সকল ছোট ছোট দল থেকে শুরু করে বড় দলগুলো সকলের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণ এর উদ্দেশ্যে কিন্তু তারা এ ধরনের দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে এখন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সেখানে যদি সংখ্যানুপাতিক নির্বাচন করা যেত সেক্ষেত্রে দেশের যে সার্বিকভাবে ছোট দলগুলো রয়েছে তাদের অংশগ্রহণ হলে দেশের যে রাজনৈতিক স্থিতিশীলতা তারা বলছেন সেটি অনেকটা বজায় থাকবে এবং আগামীর বাংলাদেশে যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে যে দলগুলোর পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক যে অবস্থান সেই সহ অবস্থান বজায় থাকবে। এছাড়া দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। রাজধানীর সড়কে ক্যান্সার হিসাবে পরিচিত অটোরিকশা, যার কবলে পড়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। তবে এবার এর থেকে রেহাই পেতে যাচ্ছে নগরবাসী। রাজধানীর সড়কে চালু হচ্ছে ই রিকশা, যেখানে চালক থাকবে প্রশিক্ষণপ্রাপ্ত। আপাতত 2 সেটের 2টি নির্দিষ্ট স্থানে এসব রিকশা চলাচল করবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সাদাত নিশাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। এবার অনলাইনে বুকিং এর মধ্যে চালু হচ্ছে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা। অ্যাপের মাধ্যমে দিতে হবে বুকিং, অনলাইন চার্জও। যে কোনো ধরনের ঘুষ লেনদেন, অনৈতিকতা ও স্বজনদের ভোগান্তি এড়াতে এ উদ্যোগ বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। কাশিমপুরে এক কারাগারে দ্রুতই পরীক্ষামূলক কার্যক্রম শুরুর কথাও জানান তিনি। সাবির মজুমদারের রিপোর্ট। এই অপেক্ষা স্বজনদের সাথে এক নজর সাক্ষাতের, কিন্তু এই সাক্ষাতের পেছনের গল্পটাও বেশ ভোগান্তির। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও বন্দীদের দেখা পান না স্বজনরা। তার উপর আবার কবে দেখা হবে তা নিয়েও আছে অনিশ্চয়তা। এই চিত্র যেন কারাগারে বন্দীদের সাথে দেখা করতে আসা প্রতিটি স্বজনের। একবার ভাবুন তো, এমন ভোগান্তি নিমিষেই শেষ। বাসায় বসেই অনলাইনে দেখা যাবে কবে দেখা করতে পারবে কারাগারের বন্দীদের সাথে স্বজনরা। না, এটি কোনো স্বপ্ন নয়, কিংবা নয় রূপকথার গল্প। এমনটাই হতে যাচ্ছে বাস্তব। সম্প্রতি এমন সেবা চালুর উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি তুলে ধরেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। শুধু কি তাই, ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বন্দীরাও জানতে পারবেন কখন তার স্বজন আসবে দেখা করতে। একটা অ্যাপের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে তাদের স্লটটা বুক করতে পারবে। সুনির্দিষ্ট টাইম এবং বুথ তারা স্লটটা বুক করতে পারবে এবং এটা তারা একটা সুনির্দিষ্ট ইউজার আইডির মাধ্যমে বন্দীদের ইউজার আইডি ব্যবহার করে এবং যারা অথরাইজ তারাই করতে পারবে। বন্দীরাও কিন্তু প্রি ইনফরমেশন পাবেন। ওনার সাক্ষাৎকারটা সেট হলে আগের দিন আমরা জানিয়ে দিব, আমাদের অ্যাপই জানিয়ে দিবে এবং ওইখানে একটা ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বন্দীরা জানবেন যে আগামীকাল কোথায় এবং কখন তার সাক্ষাৎকার আসবে। একইভাবে বন্দির আত্মীয় স্বজন আগের দিন একটা SMS এর মাধ্যমে নোটিফিকেশন পাবে। তার মধ্যে উনিও জানবেন যে ওনার সাক্ষাৎকার কনফার্ম এবং উনি ওই নোটিফিকেশন ধরে বারকোড পাঠানো হবে। ওটা এসে দেখালে উনি উইদাউট কোনো হ্যাসেল এটা করতে পারবেন। বর্তমানে হাফ অ্যান আওয়ার করে সাক্ষাৎ দিচ্ছি। একজন বন্দী তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারে। ওইটাই চালু থাকবে, ওইখানে কোনো সময়ের কোনো হেরফের হবে না। আর অ্যাপের মাধ্যমে বন্দীদের সাথে দেখা করতে স্বজনদের খরচ হবে মাত্র 30 টাকা। বন্ধ হবে অনৈতিক লেনদেন আর ভোগান্তি, আশা কারা মহাপরিদর্শকের। আমরা একটা বেসরকারি উদ্যোক্তা সংস্থার সাথে এটা কোলাবোরেশন করব এবং এটার জন্য একটা সার্ভিস ফি থাকবে এবং এটা হচ্ছে ওনাদের শুধুমাত্র ম্যানেজ করার জন্য, পুরো জিনিসটা ম্যানেজ করার জন্য, SMS থেকে শুরু করে সকল কিছু ম্যানেজ করার জন্য। এটা আপাতত আমরা সেট করেছি 30 টাকা পার ভিজিট, বাট এটাকে আমরা হয়তো অদূর ভবিষ্যতে আরো কমিয়ে নিতে পারবো। ডিজিটাল এই অত্যাধুনিক সেবা চালু হচ্ছে শিগগিরই পরীক্ষামূলকভাবে। আপাতত শুরু হবে কাশিমপুর এক কারাগার থেকে, এমনটাই জানান কারা মহাপরিদর্শক। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। অনতিবিলম্বে পূর্ব শর্ত ছাড়াই
আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে যেতে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সেই সঙ্গে সংকট সমাধানে আজই সরকারকে বৈঠক ডাকার আহ্বান জানান তারা। দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এনবিআর এর বর্তমান অচলাবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যবসায়ী নেতারা। তারা আরো বলেন, এনবিআর এর অচলাবস্থা নিরসনে আলোচনা জরুরি। আন্দোলনের কারণে রপ্তানি আমদানি কার্যক্রম ব্যাহত হচ্ছে, এতে বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছে। গার্মেন্টস শিল্পে প্রতিদিন ২৫০০ কোটি টাকা রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। আরো কঠিন রূপ ধারণ করেন এবং উক্ত দপ্তরসমূহে শনিবার অর্থাৎ আজকে থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়, যা অত্যন্ত উদ্বেগজনক। এনবিআর এর অন্তর্ভুক্ত সকল দপ্তরসমূহের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির প্রেক্ষিতে দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ২০০৬ সালে মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি বেশ আগ্রহ ছিল ডক্টর ইউনূসের। এর ধারাবাহিকতায় চট্টগ্রামের কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ১৬তম হন তিনি। পরে চট্টগ্রাম কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেন ডক্টর ইউনূস। ১৯৬১ সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসাবে যোগ দেন। ১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন। ১৯৭১ সালে ভান্ডারভিল্ট বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন। ডক্টর ইউনূসের জন্মদিন উপলক্ষে সরকারি কোনো কর্মসূচি নেই। কমপ্লিট শাটডাউনের কর্মসূচির খবরাখবর জানাতে আগারগাঁও এনবিআর কার্যালয় থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন এনবিআর কর্মকর্তারা, বিস্তারিত জানাবেন। তো আজ এনবিআর কর্মকর্তারা আসলে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি যেটি ঘোষণা করেছে এবং একই সাথে তাদের আরেকটি কর্মসূচি রয়েছে লং মার্চ টু এনবিআর। তো আমরা সকাল 10টা থেকে দেখতে পেয়েছি যে এই কর্মসূচি ঘিরে একেবারে আসলে কার্যত অকার্যকর হয়ে গেছে পুরো এনবিআর কার্যালয় এবং সারা দেশে এনবিআর যতগুলো সেবা রয়েছে, ভ্যাট, কাস্টমস, করে সবকিছু কিন্তু আসলে অচল হয়ে গেছে। এবং সকাল থেকে কিছুক্ষণ পরে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, আবার রোদ ছিল। এরই মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এনবিআর এর মুহূর্তে যে মূল ফটক রয়েছে এনবিআর এর গেটে আগারগাঁয়ে, সেখানে সারা দেশ থেকে আগত কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়ে তাদের যে চলমান আন্দোলন সেটি করে যাচ্ছেন এবং তাদের আজকে কমপ্লিট শাটডাউনের পাশাপাশি তাদের এক দফা আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যানের পদত্যাগ না হচ্ছে ততক্ষণ না পর্যন্ত তাদের যে শাটডাউন কর্মসূচি সেটি তারা চালিয়ে নিবে। এছাড়া এই গত কিছুদিন যাবৎ সারা দেশে কিছু কিছু সেবা কিন্তু এনবিআর কর্মকর্তারা চালিয়ে নিয়ে গেছিল, তবে আজ থেকে যেহেতু কমপ্লিট শাটডাউন অর্থাৎ একেবারে আসলে সারা দেশের যে আমদানি রপ্তানি রয়েছে সবকিছুই কিন্তু একেবারে অকার্যকর হয়ে গেছে। তো কিছুক্ষণ আগে ব্যবসায়ীর একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে শুধুমাত্র গার্মেন্ট শিল্পেই ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকা প্রতিদিন তারা আসলে লোকসান এর মুখে পড়ছে। সুতরাং বলা চলে যে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেবা এনবিআর করে থাকে এবং আজ এবার যে বাজেট আসলে নির্ধারণ করা হয়েছে সরকারের, যে বাজেটের যে রাজস্ব আহরণ থেকে শুরু করে অন্যান্য খাত সবকিছুতে কিন্তু এনবিআর এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে খুব একটি অচল অবস্থার বিরাজমান রয়েছে সারা দেশে। তো আমরা অপেক্ষা করছি তাদের নতুন যে কর্মসূচি সেটি দুপুর ২:৩০ নাগাদ এখান থেকে তাদের করার কথা রয়েছে। তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা নতুন কোনো কর্মসূচি দিতে পারবে এবং তারা বলছে যে সরকারের পক্ষ থেকে ডাকা হলে তারা যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। তো আমার কাছে এনবিআর কার্যালয় থেকে ছিল সর্বশেষ খবর। তোয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, এনবিআর কার্যালয় থেকে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।
জনগণের সঙ্গে সম্পর্ক না থাকলে সরকার বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের দায়িত্ব পেলে দলটি 18 মাসে 1 কোটি লোককে চাকরির সুযোগ করে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। এদিকে দেশের অর্থনীতির উন্নয়নের পাশাপাশি প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন রুহুল কবির রিজভী। আর ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপির জয়ের ব্যাপারে আশাবাদী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। সহকর্মী সাইফুল রিপনের প্রতিবেদন জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। মুন্সিগঞ্জের হাসারায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত 4 জন, আহত হয়েছে আরও অন্তত 16 জন। শুক্রবার গভীর রাতে মর্মান্তিক এই দুর্ঘটনার পর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সহকর্মী সমিত সরকার সুমনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ঢাকায় মহাসমাবেশে যোগ দিতে আসা ইসলামী আন্দোলন নেতাকর্মীদের বাহনকারী হামদান পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে হাসরা ব্রিজ 2 এর মধ্যবর্তী স্থানে সংঘর্ষের পর দুটি গাড়ি রেলিংয়ে আছড়ে পড়ে। আমরা সকালবেলা খবর পাই এবং এখানে আসি। থানায় আমাদের 2টা লাশ, আমার মামা এবং আর একটা আমার খালাতো ভাই, 2টা লাশ আমরা শনাক্ত করতে পারি এবং আমরা লাশ 2টা রিলিজ হয়ে গেছে। অন দ্য স্পটে মারা গেছে 2 জন, আরও অসুস্থ আছে প্রায় 30-35 জন। আমাদের পিছনে যে গাড়িটা, আমাদেরই আর এক সাথী ভাই, ওদের গাড়িটা পিছন থেকে ওভারটেক করে ফেলে, ওভারটেক করে যে ট্রাকের সাথে মেরে দিল। এতে ঘটনাস্থলে মারা যান 2 জন। আহতদের হাসপাতালে নেয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরপরই শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন হলেও পরে তা স্বাভাবিক হয়। চলমান একটি বাসের পিছনে চলমান একটি বাস ধাক্কা মারে, ফলে ঘটনাস্থলেই 2 জন মারা যায়, হাসপাতালে 2 জন মারা যায়, বেশ কয়েকজন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে। বাসের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 3-4টা গাড়িকে ওভারটেক করে সে বেপরোয়া গতিতে চালাচ্ছিল। এই বেপরোয়া গতি এবং ড্রাইভারের অসচেতনতার কারণে কিন্তু দুর্ঘটনা হতে পারে। এই ঘটনায় নিহতদের পরিবারে নেমেছে শোকের ছায়া। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। নিউজ ডেস্ক, দেশ টিভি।